গুড মর্নিং। তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের পাটিগণিতের কোষে দেখি 2 এর দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। আগের দিন ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো বলেছিলাম সেগুলো করে নিয়েছো। এখন দেখো 6 এবং তার পরবর্তী অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো, মন দিয়ে আগে শুনে নেবে। মন দিয়ে শোনার পরে দেখার পরে শোনার পরে অঙ্কটা কিন্তু নিজে করে নেবে, তাহলেই অঙ্কটা শিখতে পারবে। কারণ অঙ্ক তো শিখতে হয়, অঙ্ক না শিখলে কোনো সময়ই কিন্তু অঙ্কটা শেষ পর্যন্ত করতে পারবে না। কারণ কোনো না কোনো জায়গায় কিছু একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। সেই জন্য শেখার জন্য তোমাকে অঙ্কটা কিন্তু শুনতে হবে। আমি কি করছি, কি বলছি, কি বলছি, কেন বলছি, কেন এটা করছি, এটা সবসময় আমি কিন্তু বলে দিয়ে যাই। তো তোমাকে সেই কেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু নিজে খুঁজে নিতে হবে। যাই হোক, এখন দেখো 6। তোমরা বই খোলো, কোষে দেখি 2, পেজ নাম্বার 46 বের করো। তো সেখান থেকে 6 অঙ্কটা প্রথমে পড়ে নেবে। অঙ্ক সবসময়ই প্রথমে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর নিজেই বুঝতে পারবে, কারণ এর আগে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছো। যদি নিজেই বুঝে করতে পারো সেটা তো ভালোই, আর যদি না বুঝতে পারো তখন একবার দেখে নিলেও হবে। আমি বলছি না আমার ভিডিওটা সবসময় দেখো দেখো, সেটা না। তুমি তোমার প্রয়োজন হলে দেখে নেবে, ঠিক আছে? তারপর দেখো 6 অঙ্কটা আমি পড়ছি, তুমিও পড়ে নাও। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? বুঝতেই পারছি আমি, কত টাকা ধার নিয়েছিলেন মানে আসল বের করতে বলেছি। তো বলেছি আগের যে তথ্যগুলো দেওয়া আছে পরপর খাতায় লিখে নেব, তাহলেই আমরা বুঝতে পারবো কি বলতে চেয়েছে আর কি বের করতে হবে আমাদের। দেখো, বলেছে 12% সরল সুদের হারে। তাহলে সরল সুদের হারটা বলে দিয়েছে, 6 থেকে শুরু করছি আজকে। তাহলে সরল সুদের হার, যা যা তথ্য দেওয়া আছে আমরা পরপর তুলবো। আগে পরে কিছু নেই এখানে, যেটা খুশি আগে যেটা খুশি পরে লেখা যায়। তো কিছু টাকা ধার নিলেন, কত টাকা ধার নিলেন বলে দিল না, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এটাই আসল। যে টাকাটা ধার নেওয়া হয় সেটা আসল আমরা জানি, এবং সেটাই বের করতে হবে নিশ্চয়ই। দেখো তারপরে প্রত্যেক মাসে, এই কথাটা কিন্তু আমাদের সেই জন্যই বলছি অঙ্কটা ভালো করে পড়তে হবে। এই যে প্রত্যেক মাস কথাটা কিন্তু সংখ্যায় লেখা আছে, কথায় লেখা আছে। তো এটা কথায় লেখা থাকার জন্য যেটা পেয়েই চলে যায়, শুধু যদি সংখ্যাটা দেখি 378 টাকা সুদ, তাহলে সুদ 378 টাকা পেলাম, তখন আর সময় খুঁজে পাবো না। সেই জন্য অঙ্কটা কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে কোথায় কি লেখা রয়েছে। তাহলে প্রত্যেক মাস মানে আমাদের বুঝে নিতে হবে ওটা হচ্ছে 1 মাস। তাহলে সময়টা হচ্ছে আমাদের 1 মাস। আর কি বলেছিলাম, যদি সময় মাসে দেওয়া থাকে তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে বছর করে নেব, তার মানে 1/12 বছর। আর সুদটা বলে দেওয়া আছে, সুদের হারটাকে আর দিয়ে লেখা হয়, সময়টা হচ্ছে টি, আর সুদ হচ্ছে আই। তো আইটা এখানে বলে দেওয়া আছে 378 টাকা। তাহলে প্রশ্নটা কি না, আসলটা আমাদের বের করতে হবে। কত টাকা ধার নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলবো যে আমাদের আসল বের করতে দিয়েছে। বলেছি আমি একটাই সূত্র, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা জানি এই সূত্রটা লিখবে, আমরা জানি I equal to PRT/100। কিভাবে মানগুলো বসাতে হবে সেটাও তোমরা শিখে নিয়েছো নিশ্চয়ই ইতিমধ্যে। সুদ মানে আই মানে হচ্ছে 378, সেটা আই এর জায়গাতে বসাবো 378 সমান, তারপরে শুধু দেখে দেখে মান পি তো দেওয়া নেই, বের করতে হবে আমাদের, তাহলে পিটা পি থেকে যাবে। তারপরে আর মানে হচ্ছে সুদের হার 12%, তাহলে এখানে 12 বসাবো। তারপরে কি রয়েছে টি, তাহলে টি মানে হচ্ছে 1/12। এটাও তোমাদের বলেছি যে উপরে যে সংখ্যাটা লেখা আছে সেটা টি এর জায়গায় বসাবো, আর তার উল্টো দিকে মানে টি যেখানে আছে তার উল্টো দিকে, তাহলে টি এখানে আছে, তাহলে টি এর জায়গায় কি বসবে 1, আর 12টা কোথায় বসবে তার উল্টো দিকে, মানে এই যে দাগটা রয়েছে দাগের নিচের দিকে বসাবো 12। হলো? আর 100টা আছে, 100টা বসিয়ে দেবে, এখানে একটা গুণ চিহ্ন দেবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 12 তো কেটেই গেল। তারপরে আমাদের কি করতে হবে, কোণে কোণে গুণ, অনেক জায়গাতে করছি, আমাদের করতেই হয়েছে এটা। তো কোনাকুনি গুণ করে নেব, বা আরেকবার পরিষ্কার করে লেখো তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবে। এটা আছে p/100, তো কোনাকুনি গুণ।
তার মানে আমরা পি এই কোণটা আগে গুণ করব, কারণ এখানে পি আছে, এর মান বার করতে হয়, যে মানটা বের করতে হবে সে যে কোণে থাকবে সেই কোণটা আগে গুণ করবে। এটা তাহলে আমাদের একটা লাইন সুবিধা হবে। ঠিক আছে, সুবিধাগুলো তো নিতে হবে না, নাহলে অঙ্কগুলো বড় হয়ে যাবে। তো এটা গুণ করলে 100 দিয়ে গুণ করা খুব সহজ ব্যাপার। 100 দিয়ে গুণ করা মানে হচ্ছে যা সংখ্যা আছে তাই থাকবে, তারপরে 100 পরে যে শূন্যটা রয়েছে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসিয়ে দিলেই হবে। তাহলে 3 7 8 তারপরে দুটো শূন্য দেওয়া মানেই হচ্ছে 100 দিয়ে গুণ করা। তাহলে পি এর মান পেয়ে গেলাম, পি মানে আসল, তো আমরা আসল পেয়ে গেলাম, মানে কত টাকা ধার নিয়েছিল সেটাই পেয়ে গেলাম। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, এই কথাটা কিন্তু নিচে লিখে দেবে। তাহলে কি লিখবে, যে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, এইটা কিন্তু লিখে অঙ্কটার উত্তর শেষ করবে। আর বইটাও প্রয়োজন হলে আরেকবার পড়ে নেবে যে এর মাঝখানে বা এর পরে আর কোনো প্রশ্ন আছে কিনা, সেই জন্য সবসময় প্রশ্নটা পড়ে নেওয়ার পর উত্তরটা লেখা উচিত। প্রশ্নটা দেখো শেষে আরেকবার লেখা আছে তিনি কত টাকা ধার করেছিলেন, তাহলে এখানে কি লিখবো, তিনি 37,800 টাকা ধার করেছিলেন। বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো সাতেরটা, আমি কিন্তু বলেছি অঙ্ক কিন্তু শিখতে হবে, অঙ্ক কিন্তু মুখস্থ করা যায় না, বা অঙ্ক আমি দেখে লিখে নেব দিয়ে তারপরে আমি মুখস্থ করে নেব দিয়ে করবো, এই যদি সমস্যা, এই যদি তোমার মনে হয় যে এটাই সহজ পদ্ধতি, তাহলে জানবে এটা তোমার সব থেকে বড় ভুল, এবং এটা কখনোই করতে পারবে না, কেউ করতে পারে না, আজ পর্যন্ত এটা কেউ করতে পারেনি। তো অঙ্ক করতে হলে কি করতে হবে, বুঝতে হবে, আমি কি বলছি সেটা জানতে হবে, আমি কেন এটা করছি সেটা বুঝে নিতে হবে আমি কেন করছি। আমি কিন্তু যখন লিখছি তখন বলেই লিখছি যে আমি কেন এটা করছি। ঠিক আছে, তাহলে অঙ্ক করার আগে প্রথমে অঙ্কটা করতে হবে। তাহলে অঙ্কটা করে নাও। দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা দেওয়া তথ্যগুলোকে আগে তুলে নেব। দেখো 6% সরল সুদের হার, তাহলে সুদের হার তো বলে দিয়েছি, আমরা একটাই পেয়েছি, যা পাচ্ছি সব পরপর তুলে নেব। সরল সুদের হার, সুদের হার হচ্ছে 7, সুদের হার হচ্ছে 6%, তাহলে 6% সরল সুদের হার। এবার কি বলেছে, কোন টাকা বলে দিল না, তার মানে এটা আসল, কত বছরে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হবে এটা বলে দিল, কিন্তু কত বছরে এটা প্রশ্ন, কিন্তু কোন টাকার পরিমাণ সেটাও বলে দিল না। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি আসলটা। তো এরকম ক্ষেত্রে দেখো এখানে একবার ব্যাপার দেখো, আর কিছুই তথ্য দেওয়া নেই, আমাদের মনে হচ্ছে যেন 6% ছাড়া আর অঙ্কটার মধ্যে কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটার জন্য তোমরা একটু আলাদাভাবে এটা মনে রাখতে হবে, একটু আলাদাভাবে মনে রাখতে হবে, কারণ এটা অন্যগুলোর থেকে আলাদা। অন্যগুলোর বলেছিলাম এই 3টে তথ্য দেওয়া থাকবে, একটা বার করতে হবে, কিন্তু এখানে দেখো 3টে তথ্য কিন্তু দেওয়া অবশ্যই আছে, নাহলে অঙ্ক হবে না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। তো এখানে আসলটাকে আমরা ধরে নিচ্ছি, কারণ সময়টা বের করতে বলেছে, আসল ধরে নিচ্ছি x টাকা। কি বলেছে, দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়া মানে কি বলতো, দ্বিগুণ হওয়া মানে হচ্ছে স্ববৃদ্ধিমূল, এটা আমাদের বুঝতে হবে। স্ববৃদ্ধিমূল মানে সুদে আসলে, তাহলে সুদে আসলে কত হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে 2x টাকা হবে। ঠিক আছে, তাহলে সুদে আসলে হবে 2x টাকা। তাহলে এটা কি না, সুদে আসলে, সুদে আসলে মানে কি, p প্লাস i মানে আসল প্লাস সুদ, তাহলে আসল আর সুদ নিয়ে হচ্ছে 2x টাকা। তাহলে এখান থেকে আমরা সুদটা নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে সুদ কত হবে, দেখো সুদ হবে 2x - x, তার মানে x টাকা। তাহলে এই অঙ্কটার জন্য আমরা স্পেশালি যেটা করতে হবে, এই অঙ্কটার জন্য যার জন্য তোমাকে আলাদাভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আসলটা আমরা ধরে নিলাম x টাকা, বলেছি দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ করে দিলাম। তো দ্বিগুণ হবে মানে সেটা সবসময় মনে রাখতে হবে আমাদের, যে হবে, একটা টাকা আমি রাখলাম তারপর সেটা দ্বিগুণ হয়ে গেল, তার মানে সেটা আসলের সঙ্গে সুদ যোগ হয়ে গেল, তাহলে আসল আর সুদ নিয়ে হচ্ছে দ্বিগুণ, তার মানে সুদ আর আসলটা হচ্ছে দ্বিগুণ। তাহলে সুদ আর আসলের মধ্যে কি কি থাকে না, সুদ আর আসল থাকে। তাহলে যেহেতু আমরা আসলটা x ধরেছিলাম, তাহলে সুদ আসল থেকে মানে সুদ আসল মানে 2x থেকে যদি x টাকে বাদ দিয়ে দিই তাহলে x থাকবে, তাহলে x টা কি হলো না, সুদ হলো। তাহলে আমরা এটা i পেলাম, তাহলে আমরা i পেয়ে গেলাম, p পেয়ে গেলাম, r পেয়ে গেলাম, তাহলে তিনটে তথ্য আমাদের হাতে চলে এলো। আর বাকি থাকছে সময়, প্রশ্নটাতে আছে কত সময়, তাহলে এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলেছি যাই বার করতে দেখ না কেন, যাই বার করতে দেখ না কেন, আমরা কিন্তু একটাই সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে i = p/r/t/100, অন্য কোন ফর্মুলার আমরা ধারে কাছেও যাব না। ঠিক আছে, এখানে i দেখো x বসিয়ে দিলাম, p p মানেও x বসিয়ে দিলাম, r r মানে হচ্ছে 6 বসিয়ে দিলাম, t টা আমাদের বের করতে হবে, তাহলে t টা t লিখবো বাই 100 হলো।
তাহলে আমাদের বের করতে হবে টিটা, তাহলে এটা আমাদের বের করতে হবে। এইদিকে নিচে 1 আছে, আমরা উপরে উপরেও কাটতে পারি, নিচে নিচেও কাটতে পারি, ঠিক আছে। তাহলে এক্সটা তো কেটেই গেল। তাহলে আমাদের এই কোণে যেহেতু টি আছে, বলেছি যে কোণে আমাদের নাম্বারটা বের করতে হবে, মানে আননোন নাম্বার যাকে আমরা বের করতে হবে, যার মান এখনো জানি না, তো সেইটা যে কোণে আছে সেই কোণটা আমরা আগে গুণ করব। তাহলে এই কোণটা আমরা আগে গুণ করছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 60 সমান হচ্ছে 100। তাহলে টি কত পাবো? টি হচ্ছে 100/6, তাই না? তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি, দেখো 2 দিয়ে কাটছি, তাহলে 3 2 6 হলো, আর 50 দিয়ে 100, তাহলে আমরা পাচ্ছি 50/3। এটা কিন্তু সময়, সময় কিন্তু আমাদের বছরে বেরোবে, কারণ আমি বলেছি এখানে সময়টা সবসময় বছরেই থাকবে, কারণ এটা বার্ষিক সুদের হার দেওয়া থাকে, সুদের হারটা বার্ষিক মানে বছরে দেওয়া থাকে, সেই জন্য এটা বছরে বেরোবে। তাহলে 50/3 বছর মানে হচ্ছে 16.2 বছর, ঠিক আছে। এই উত্তরটা রাখলেই আমাদের হবে। তো তাহলে উত্তরটা কিন্তু আরেকবার অঙ্কটা পড়বে, বলেছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে উত্তরটা কি লিখবো, যে 16.23 বছরে টাকাটা দ্বিগুণ হবে। তাহলে এই উত্তরটা কিন্তু শেষে অবশ্যই বইটা পড়ে আনি আর একবার উত্তরটা শেষে লিখবে। এটা কিন্তু আমি লিখছি না, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু লিখবে, বইটা আরেকবার পড়বে, বইটা পড়ে প্রশ্নটা যেমন আছে সেইভাবে উত্তরটা লিখবে, ঠিক আছে, এই অভ্যাসটা করবে। তারপরে দেখো আমরা 8এরটা কিভাবে করব। তাহলে আগে পড়ে নেবে। বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে যা যা দেওয়া আছে, দেওয়া তথ্যগুলোকে আমরা পরপর তুলে নেব। তাহলে 8এর অঙ্কটাতে প্রথম দেওয়া রয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছে, কত টাকা ধার করেছে বলে দেয়নি, 6 বছর পর। তাহলে সময়টা বলে দেওয়া আছে, সময় বলেছি যে তথ্যগুলো দেওয়া আছে আমরা পরপর আগে তুলে নেব, তারপরে আরেকবার দেখে নেব আমাদের কি বের করতে হবে বা কি দেওয়া, কি দেওয়া রয়েছে বা কি বের করতে হবে। তারপরে দেখো সরল সুদের পরিমাণটা বলেছে আসলের 3/8। তাহলে আসল পেলে তবে তো সরল সুদ পাচ্ছি। তাহলে আসলটা এখানেও আমরা ধরে নিচ্ছি আগের অঙ্কটার মতোই, 7এরটার মতোই, যে আসল হচ্ছে x টাকা। তাহলে এটা আমরা ধরে নিলাম, কারণ সুদটা আসলের সঙ্গে সম্পর্কিত। বলেছে সরল সুদের পরিমাণ, তাহলে সুদটা আমরা আসল থেকে পেয়ে যাব বলেই আমরা আসলটা ধরলাম। এই যে বারবার বলছি কেন এটা করছি, এটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে, শিখে নিতে হবে। এইটা যদি শিখে নিতে পারো তাহলে সব অঙ্ক নিজে করতে পারবে, যে কেন এটা করলাম। তাহলে আসলটা ধরে নিলাম, কারণ আসলটা ধরে নিলেই আমরা সুদটাও পেয়ে যাব, কারণ সুদের সঙ্গে আসল সম্পর্ক এখানে বলে দিয়েছে, যে সুদের পরিমাণ হচ্ছে আসলের 3/8। তাহলে আসল হচ্ছে x, তাহলে x এর 3/8, তার মানে হবে x গণিত 3/8, তার মানে 3x/8 টাকা। এটা হচ্ছে আমরা সুদ পেলাম। তাহলে তিনটে তথ্য কিন্তু আমাদের হাতে চলে এলো। এরপর আমাদের বের করতে বলেছে নিশ্চয়ই আরেকটাই বাকি পড়ে আছে, দেখো সুদের হার বাকি পড়ে রয়েছে। আর প্রশ্নের সঙ্গে আরেকবার দেখে নাও, বলেছে শতকরা সরল সুদের হার কত ছিল, তার মানে সুদের হারটাই আমাদের এখানে বের করতে বলেছি। তাহলে আগে এগুলো লিখে নেব, তথ্যটাকে লিখে নেওয়ার পর আমরা সূত্রটা লিখব। তাহলে আমরা জানি I হচ্ছে PRT/100। বারবার বলেছি আমরা একটাই সূত্রের সাহায্যে নিয়ে সব অঙ্ক করব, আমাদের একাধিক সূত্রের মনে রাখারও দরকার নেই, কারণ অঙ্ক খুব বেশি মনে রাখতেই হয় না, দেখে দেখে পরপর লাইনগুলো লিখলেই হয়ে যায়। I মানে হচ্ছে 3x/8, P মানে হচ্ছে x, R মানে হচ্ছে বের করতে হবে T হচ্ছে 6/100। বলেছি কাটাকাটি করা যায়, উপরে উপরেও কাটতে পারি আমরা, 3 এর সঙ্গে 6 কাটতে পারি, উপরে উপরে কাটা যায়, নিচে নিচেও কাটতে পারো। দেখো নিচে কাটতে পারি, 4 দিয়ে কাটলে পরে 2 হবে, 4 দিয়ে কাটলে 25 হবে। তাহলে এখানে দেখো কাটাকাটিটা কি, কোনাকুনি এখানে কাটতে পারি না, তাহলে এটা মনে রাখবে সমান চিহ্নের কোণে কোণে কাটতে পারি না। তাহলে সমান থাকলে কি হবে, এখানে উপর নিচে কাটতে পারবো, এখানে উপর নিচে কাটতে পারবো, এখানে নিচে নিচে কাটতে পারবো, এখানেও উপরে উপরেও কাটতে পারবো। কাটতে পারছি কারণ এর মাঝখানে কোনো প্লাস বা মাইনাস নেই বলে, প্লাস মাইনাস থাকলেও কিন্তু আমরা উপর নিচেও কাটতে পারতাম না। যাই হোক, তাহলে এইখানে আমাদের আননোন নাম্বারটা রয়েছে, তাহলে আমরা যেটা পেলাম, দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, /2 সমান হচ্ছে 2r/25।
ঠিক আছে, তাহলে এই কোণে আমাদের আননোন নাম্বার মানে অজানা রাশিটা রয়েছে, এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই কোণের গুণটাই প্রথম করব। তাহলে এই কোণের গুণ করলে কত পাচ্ছি আমরা 4r সমান এই কোণের গুণটা করব সমান হচ্ছে 25। আমাদের r এর মান বের করতে হবে, তাহলে r সমান কত হবে 25/4। তো 25/4 মানে কত, 25/4 মানে হচ্ছে, তাহলে r সমান কত হলো 25/4 মানে হচ্ছে 6×1/4। তাহলে এটাই হবে আমাদের সুদের হার। কি বলেছি প্রশ্নটা আরেকবার পড়ে নেব, প্রশ্নটা পড়ে নিয়ে আমরা উত্তরটা ঠিক তার মতো করে লিখব। দেখো প্রশ্নটা পড়ে নাও, বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে এখানে লিখবো বার্ষিক সুদের হার, শতকরা কথাটা লিখবো না, কারণ শতকরা কথাটা লিখলে এই পার্সেন্ট কথাটা দেওয়া যায় না, কারণ পার্সেন্ট মানেই হচ্ছে শতকরা। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 6.1/4%। ঠিক আছে, তারপরে চলে এসো 9 অঙ্কটা পড়ে নাও আগে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। তো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কি করে করবো এত বড় অঙ্ক, এতক্ষণ তো ছোট ছোট অঙ্ক ছিল। তো কিচ্ছু না, অঙ্ক কখনোই এত বড় হয় না। অঙ্ক কি হয়, পার্ট পার্ট পার্ট, বিভিন্ন ছোট ছোট অঙ্ক কয়েকটা মিলে একসঙ্গে বড় হয়ে যায়। যেমন এখানে এখানে আমাদের দুটো পার্ট রয়েছে, আমাদের কিন্তু সেই পার্টটাকে আলাদা করতে হবে। তার জন্যই বলছি যে আগে শুনে নাও কি বলছি, বুঝে নাও, তারপরে অঙ্কটা করবে। দেখো এখানে কি বলেছে, 4% সরল সুদে কৃষি ঋণ দেয় একটা সমবায় সমিতি, আর ব্যাংক থেকে নিলে পরে 7.4% হারে সুদ দিতে হবে। তো আমাদের কি সুবিধা, নিশ্চয়ই যেখানে সুদের হার কম সেখানেই তো টাকাটা নেওয়ার সুবিধা, কারণ সেখানে আমাদের কম সুদ দিতে হবে, কারণ টাকা ধার করলে সুদ দিতে হয় শোধ করার সময়। তো সুদের হারটা যেখানে কম থাকবে সেখানেই আমাদের কম সুদ দিতে হবে। মানে আমি এখানে বলেছি দেখো 5,000 টাকা ধার নিয়েছি, তাহলে 5,000 টাকা ধার নিচ্ছে মানে আসল 5,000 টাকা। এবার যেখানে সুদের হার কম সেখান থেকে নিলেই নিশ্চয়ই সুবিধাটা বেশি পাওয়া যাবে। তো এখানে সেটাই আমাদের বের করে দেখাতে হবে যে কোনখান থেকে নিলে পরে সুবিধাটা বেশি এবং কত টাকা সুবিধা পাবে, মানে কত টাকা বাঁচবে। মানে ব্যাংক থেকে নিলে যদি হয়তো 2,000 টাকা সুদ দিতে হচ্ছে, আর সমবায় সমিতি নিলে সেখানে হয়তো 1,500 টাকা হয়ে গেল, তার মানে কি হলো 500 টাকা আমার বেঁচে গেল। তাই আমার প্রশ্নটার উত্তর যে সুদ দুটোর কতটা বেশি বা কতটা কম দিতে হচ্ছে সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা কি করব, তাহলে এখানে কি কি করতে হবে বললাম, দুটো সুদের মধ্যে ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে মানে দুটো সুদের ডিফারেন্স, দুটো সুদ কোথায় পাবো, দেওয়া নেই তো, তাহলে সুদ দুটোকেই আমাদের বের করতে হবে। তাহলে দুটো সুদ, তাহলে কোথায় কোথায়, একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে সমবায় সমিতি। তাহলে দেখো 4% হারে কৃষি ঋণ দেয় কৃষক সমবায় সমিতি, তাহলে এখানে দুটো পার্ট যখন, তখন আমাদের দুবার লিখতে হবে। তাহলে আমরা এটা করছি কৃষি সমবায় সমিতি, তাহলে নাম দুটো আগে লিখে নেবে। কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে তাহলে এরটাতে আমরা শুধুমাত্র কৃষি সমবায় সমিতির তথ্যগুলোকেই তুলবো। তো সুদের হার কত, সুদের হার হচ্ছে, দেখো কত বলে দিয়েছে, আরেকবার পড়বে, একবার পড়লে অঙ্ক হয় না কিন্তু, অঙ্ক একবার পড়ার পর সেটাকে আবার দেখতে হয়, আবার দেখে দেখে লিখতে হয়, কোনো সময় একবার মনে করে লেখার চেষ্টা করবে না। তাহলে সুদের হার বলে দিল, ধার কত টাকা নিয়েছে সেটাই হচ্ছে আসল, তাহলে আসল টাকাটা হচ্ছে এখানে 5,000 টাকা ধার নিয়েছে সমবায় সমিতি থেকে। আর সময়টা কত, এখানে দেখো একটু দেখো সময়টা খুব পরিষ্কার করে নাই, তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, এই কথাটা থেকে তোমাকে সময়টা বের করে নিতে হবে। বছরে 2 বছর বা 5 বছরে কত টাকা বাঁচবে এটা বলেনি, বলেছে বছরে কত টাকা বাঁচবে, তার মানে বুঝে ফেলতে হবে এটা কিন্তু 1 বছরের কথা বলেছি। তাহলে সময়টা হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে তিনটে তথ্য আমাদের হাতে চলে এলো। আমরা এখানে বাকি যে তথ্যটা আছে মানে সুদটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি, একটাই আমরা সূত্র জানি, সেই সূত্রটাই ব্যবহার করব।
তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই 100। তাহলে আইটা এখানে আমাদের বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে পি মানে 5000, আর মানে 4000, টি মানে 1 বাই 100। দুটো শূন্য কেটে গেল। এবার 4 আর 5 গুণ করলে কত হয়? 20। 4 5 20, তারপরে একটা শূন্য রয়েছে, শূন্যটা এখানে দিয়ে দিলেই আমাদের হয়ে গেল সুদ। তাহলে সুদ কত টাকা হলো? 200 টাকা সুদ হলো। কোথাকার সুদ হলো এটা? এটা কৃষি সমবায় সমিতি থেকে যদি টাকা ধার নেয় তাহলে 200 টাকা সুদ দিতে হবে 5000 টাকার 1 বছরে। ঠিক আছে, এরপর কি করতে হবে? তাহলে আমাদের এরপর দেখতে হবে যে এই টাকাটা যদি এখান থেকে না নেয় তাহলে কত টাকা সুদ দিতে হবে ব্যাংক থেকে যদি নেয়। তাহলে এবার আমরা কি লিখবো? যে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এরপর আমরা লিখবো ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে আবার তথ্যগুলো আমরা তুলে নেব। সুদের হার দেওয়া আছে, দেখো ব্যাংকের সুদের হার কত দেওয়া আছে, তুমি বইটা থেকে বলো বলো সুদের হার কত দেওয়া আছে, পড়ো বইটা থেকে। 7.4% সুদের হার, দেখো কত বেশি। তারপরে কি বলেছে? টাকা ধার করেছে ওই একই পরিমাণ টাকা এর কাছ থেকে যদি নিত, নেয়নি তো, যদি নিত তাহলে এর কাছ থেকেও তো 5000 টাকাই নিত। তাহলে তার তো দরকার 5000 টাকা। তাহলে এই 5000 টাকা যদি ব্যাংকের কাছ থেকে নিত, সময়টা একই নিশ্চয়ই, তুলনা যখন করব আমরা একই সময় রেখেই করব। তাহলে সময়টাও হচ্ছে 1 বছর। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই ভাবে সুদটা বের করব। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই 100। তাহলে আই ইকুয়াল টু হবে পি, পি হচ্ছে 5000, আর আর হচ্ছে 7.4 ইন্টু 1 বাই 100। তো এখানেও দুটো শূন্য কেটে গেল। দুটো শূন্য কেটে যাওয়ার পর এটা গুণ করতে হবে। তো 5 4 20 শূন্য, 5 7 35 36 37, তারপরে একটা শূন্য, আমাদের 50 এর একটা শূন্য এখানে পড়লো, কিন্তু এখানে একটার পর দশমিক আছে, এটা একটা ডান দিক থেকে গুনতে হয় বলেছিল। তাহলে একটার পর দশমিক দিলে এই শূন্যটা আর থাকে না। তার মানে 370 টাকা আমাদের সুদ দিতে হচ্ছে। তাহলে কি দেখলাম আমরা? যদি কৃষি সমবায় সমিতি থেকে টাকাটা ধার নিই তাহলে 200 টাকা সুদ দিতে হবে, আর যদি ব্যাংক থেকে টাকা ধার নিই তাহলে 370 টাকা সুদ দিতে হবে। তাহলে কত বেশি সুদ দিতে হচ্ছে ব্যাংকে? কত টাকা বাঁচবে? তাহলে আমরা যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নিই তাহলে 200 টাকা দিলেই হবে। 370 টাকার পরিবর্তে 200 টাকা দিলেই হচ্ছে। তাহলে কত টাকা বাঁচবে? অতএব কত টাকা বাঁচবে? 370 মাইনাস 200 মানে হচ্ছে 170 টাকা তার বেঁচে যাবে। তাহলে 170 টাকা বাঁচবে যদি সে ব্যাংক থেকে টাকাটা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে নেয়। ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বর। তো অঙ্ক যেমনই হোক ভয় করবে না, ভয় করার জন্য অঙ্ক নয়, অঙ্ক একটু শুনে নেবে, একটু শুনলেই অঙ্কটা শিখে নিতে পারবে, আর তখন তুমি অঙ্কটা নিজেই করতে পারবে। যেমন 10 এর অঙ্কটা আমি জানি, আমার বিশ্বাস যে এতক্ষণে 10 এর অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। শুধু দেখো এখানে সমস্যা যেটা হতে পারে সেটা কিন্তু সুদটা 5 পয়সা দেওয়া আছে, ওটা কিন্তু টাকা করে নেবে, আর সময়টাকে একদিন দেওয়া আছে, ওটা কিন্তু বছর করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর তুমি আবার দেখো অঙ্কটা নিজেই করো, করতে পারবে। তবু আমি আরেকবার করছি, দেখো এখানে দেওয়া আছে, পড়ো অঙ্কটা। 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করো। তাহলে দেওয়া তথ্যগুলোকে আমি যদি আমরা তুলে নিই তাহলে 292 টাকাটা কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। তাহলে আসল হচ্ছে 292 টাকা বলেছি। তথ্যগুলো আমাদের পরপর হতে হবে, এরকম 1 2 3 পরপর হতে হবে, তার কোনো কথা নেই, যে কোনো ভাবে হোক তুললেই হবে। সময়টা দেওয়া আছে, দেখো সময় দেওয়া আছে টি, 1 দিন। মনে আছে কি বলেছি? যদি দিন দেওয়া থাকে তাহলে আমরা বছর করতে হবে। দিনকে বছর করতে গেলে কি করতে হয়? 365 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 365 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই বছর, মানে 1/365 বছর। আর সুদটা কত বলেছে? দেখো সুদ বলেছে 5 পয়সা। তো এখানে টাকা আছে, তাহলে এটাতে আমাদের পয়সা রাখা চলবে না, কারণ এটা যদি টাকা হয় এটাও টাকা হতে হবে, দুটোই কিন্তু একই হতে হবে। তাহলে এটাতে আমরা টাকা করে নিলে কি করব? 100 দিয়ে, পয়সা জানি আমরা 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 100 দিয়ে ভাগ করে নিয়ে আমরা টাকা করতে পারি। তার মানে এটাতেও আমরা লিখতে পারি
5 একে 5, 5 কুড়ি 100, তা 1/20 টাকা হলো। এবার তো আমরা সেই একই কথা বলবো যে আমরা জানি কি জানি আমরা আই একটাই সূত্র জানি, আর কিছু সূত্র জানি না, পি আর টি বাই 100। তাহলে 1/20 সমান পি, পি মানে কি 292 ইন্টু আর, আর মানে হচ্ছে বের করতে হবে আরটা, আর টি, টি মানে হচ্ছে 1/365। কিভাবে লিখতে বলেছি, যেটা উপরে আছে সেটা তার নিজের জায়গায় মানে টি এর জায়গায় 1 বসবে, আর যেটা নিচে আছে সেটা নিচে গিয়েই বসবে, 365 বসলো। আর নিচে কত আছে 100 আছে, তাহলে 100টা বসাবে, এখানে একটা গুণ চিহ্ন দেবে, ঠিক আছে। তারপরে দেখো বলেছি নিচে নিচে কাটাকাটি হয়, তাহলে 0 0 কাটছে, 2 এর 5 কাটতেও পারি। এখানে দেখো এইটার সঙ্গে এটা কাটার একটা সম্ভাবনা আছে, আমরা জানি 365 কে 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করলে পাই আমরা 5 7 35 আর 15, 5 3 15, 73 পাচ্ছি। 292 একটাই মাত্র চান্স, 292 তো আর 5 দিয়ে ভাগ হবে না, তাহলে এটাও 5, এটাও 5 দিয়ে ভাগ হচ্ছে, তো 5 দিয়ে ভাগ না হলে আর একটাই পদ আছে 73 দিয়ে ভাগ হয় কিনা। তাহলে 293 কে একটা রাস্তা আছে 73 দিয়ে যদি ভাগ হয় তো ভালো, না হলে জানবো আর কাটাকাটি হবে না, আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এটা কাটে 7 4 28, তাহলে একমাত্র 4 দিয়ে যেতে পারে, 4 3 12 2, 4 7 28 29 মিলে গেল, তার মানে এটা দিয়ে কত হলো 365, 5 দিয়ে ভাগ করলে 73 হচ্ছে, তাহলে 73 দিয়ে ভাগ করলে 5, আর এটা হচ্ছে 4 হলো। তাহলে কি পেলাম আমরা 1, নিচেতে কিছু নেই, নিচেতেও 1, এখানে 4 আর নিচে হচ্ছে 25 হলো। কি বের করতে হবে, আর এর মানটা আমাদের বের করতে হবে। তো আরটা কোথায় রয়েছে, এই কোণে রয়েছে, তাহলে আমরা প্রথমে এই কোণটা গুণ করব, তাহলে এই কোণে গুণ করলে আমরা পাচ্ছি 4r, আর এদিকে গুণ করলে পাচ্ছি 25, তাহলে আর এর মান কত হলো 25/4 হলো না, সরি এর তো কাটাকাটি হবে না, তার মানে 6.1/4%। তাহলে উত্তরটা আমরা বলেছি আরেকবার পড়ে নেব, তারপর উত্তরটা লিখব। শতকরা সরল সুদের হার কত, তাহলে লিখব আমরা বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 6.14%। ঠিক আছে, যদি ভালো লাগে মনে করো তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সমস্ত বইটা পরপর দিতে পারবো। আর যদি ভালো না লাগে, যদি কমেন্ট না করো, তাহলে আমি বন্ধ করে দেব, ঠিক আছে।